আসসালামু আলাইকুম এমডি করিম পৃথিবী টিভিতে স্বাগতম। আজ আমরা এমন এক শাসকের হিস্টোরি জানব যিনি ভারত উপমহাদেশের ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিয়েছিলেন। তিনি হলেন সুলতান শিহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি। মধ্য এশিয়ার ঘোর অঞ্চলের এই শাসক শুধু একজন বিজয়ী সেনাপতি ছিলেন না, বরং তিনি ছিলেন ভারতে মুসলিম শাসনের স্থপতি। আমরা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের ১০০টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিস্তারিত ঘটনা তুলে ধরব, যা আপনাকে তার জীবন সংগ্রাম এবং ঐতিহাসিক অর্জন সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দেবে। চলুন শুরু করা যাক। এক জন্ম ও বংশ পরিচয়, ঘোর রাজ্যের উত্থান। শিহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি, যার আসল নাম ছিল মুইজুদ্দিন মুহাম্মদ বিন শাম, ১১৫০ সালের দিকে আফগানিস্তানের ঘোর অঞ্চলে জন্মগ্রহণ করেন। ঘোর ছিল মূলত গজনভি সাম্রাজ্যের একটি ক্ষুদ্র সামন্ত রাজ্য। তার বড় ভাই ছিলেন সুলতান গিয়াসউদ্দিন মুহাম্মদ ঘুরি। মুইজুদ্দিনের জীবনের প্রথম ধাপটি ছিল ভাইয়ের অধীনে গজনভিদের বিরুদ্ধে প্রতিশোধ ও ক্ষমতা দখলের লড়াই। ঘুরিরা মূলত ইরানি বংশোদ্ভূত তাজি উপজাতির লোক ছিলেন। তাদের উত্থান ঘটে যখন গজনভি শাসক বাহরাম শাহ প্রতিশোধের বশে ঘুরি পরিবারের এক সদস্যকে হত্যা করেন। এর ফলস্বরূপ গিয়াসউদ্দিন এবং মুইজুদ্দিন মিলে গজনভি সাম্রাজ্যকে দুর্বল করে দেন। মুহাম্মদ ঘুরি প্রথমে তার ভাইয়ের একজন বিশ্বস্ত লেফটেন্যান্ট হিসেবে কাজ শুরু করেন এবং ছোটবেলা থেকেই সামরিক ও প্রশাসনিক বিষয়ে হাতেখড়ি নেন। ২ গজনীর দখল ও নতুন সামরিক ঘাঁটি ১১৭৩। মুহাম্মদ ঘুরিয়ের প্রথম প্রধান সামরিক সাফল্য ছিল গজনীর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার। ১১৩০ সালে সুলতান মাহমুদ গজনভি মারা যাওয়ার পর থেকেই গজনভি সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল। ১১৪৮ সালে ঘুরিরা প্রথমবার গজনী জয় করলেও স্থানীয় তুর্কি উপজাতি ওঘুজদের কাছে তা হাতছাড়া হয়ে যায়। ১১৭৩ সালে মুহাম্মদ ঘুরি ওঘুজদের কাছ থেকে গজনী জয় করেন। তার ভাই গিয়াসউদ্দিন ঘোর সাম্রাজ্যের কেন্দ্রীয় রাজধানী ফিরোজকোকে থাকলেও মুইজুদ্দিনকে ভারতের দিকে নজর দেওয়ার জন্য গজনীতে শাসক হিসেবে বসানো হয়। গজনী দখল করার মাধ্যমে মুহাম্মদ ঘুরি কেবল তার সাম্রাজ্য পুনরুদ্ধারই করেননি, বরং এর মাধ্যমে তিনি ভারত আক্রমণের জন্য একটি কৌশলগত ও শক্তিশালী সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তার প্রধান লক্ষ্য স্থির হয় ভারতের অহংকারী হিন্দু রাজ্যগুলি। প্রথম ভারতীয় অভিযান, মুলতান ও উচ্চের বিজয় ১১৭৫। মুহাম্মদ ঘুরি ভারতে তার প্রথম গুরুত্বপূর্ণ অভিযান শুরু করেন ১১৭৫ সালে। তার লক্ষ্য ছিল পাঞ্জাবের মুলতান এবং উচ্চ। এই দুটি স্থান তখন ইসমাইলি শিয়া গোষ্ঠীভুক্ত স্থানীয় শাসকদের নিয়ন্ত্রণে ছিল। শিয়া গোষ্ঠীভুক্ত হওয়ায় ঘুরিরা মুলতান ও উচ্চকে দুর্বল প্রতিপক্ষ হিসেবে দেখে। মুহাম্মদ ঘুরি অত্যন্ত দ্রুততার সাথে মুলতান অবরোধ করেন এবং স্থানীয় কারমাতিয়ান শাসক দাউদকে পরাজিত করে মুলতান দখল করেন। এরপর তিনি উচ্চের দিকে এগিয়ে যান। এই অঞ্চল জয় করার মাধ্যমে তিনি উত্তর পশ্চিম ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেন, যা তার ভবিষ্যতের বৃহত্তর অভিযানের জন্য রসদ ও যোগাযোগ পথ সুরক্ষিত করে। আনহিলওয়ারার পরাজয়, কৌশলগত ভুল ১১৭৮। মুহাম্মদ ঘুরিয়ের বিজয়ের ধারা প্রথম বড়সড় ধাক্কা খায় ১১৭৮ সালে গুজরাটের আনহিলওয়ারায়। এটি ছিল তার সামরিক জীবনের অন্যতম একটি বড় পরাজয়। গুজরাটের সোলাঙ্কি চালুক্য রাজবংশের শাসক ছিলেন শিশু রাজা দ্বিতীয় ভীমদেব ভীমায়ে। তবে তার মা রানী নায়িকা দেবীর অধীনে সামরিক প্রতিরোধ অত্যন্ত শক্তিশালী ছিল। ঘুরি মুলতান থেকে সরাসরি মরুভূমির পথ ধরে অভিযান চালান, যা ছিল একটি বড় কৌশলগত ভুল। পথিমধ্যে তার সৈন্যরা পানীয় জল ও খাদ্যের সংকটে দুর্বল হয়ে পড়ে। কায়াদারা গাদরারঘাটা নামক স্থানে চালুক্য সৈন্যরা তাকে ঘিরে ফেলে এবং শোচনীয়ভাবে পরাজিত করে। মুহাম্মদ ঘুরিকে গজনীতে ফিরে যেতে হয়। এই পরাজয় থেকে তিনি শিক্ষা নেন এবং ভবিষ্যতে উত্তর পশ্চিমের পাঞ্জাবের পথ ব্যবহার করার সিদ্ধান্ত নেন। পাঞ্জাব বিজয় ও ঘাঁটি মজবুতকরণ। আনহিলওয়ারার পরাজয়ের পর ঘুরি তার কৌশল পাল্টান। তিনি সরাসরি উত্তর ভারতে প্রবেশ না করে পাঞ্জাবের গজনভি শাসিত অবশিষ্ট অঞ্চলগুলো দখল করে নিজের ভিত্তি মজবুত করার সিদ্ধান্ত নেন। ১১৮০ এর দশকে মুহাম্মদ ঘুরি মূলত লাহোরের শেষ গজনভি শাসক খুসরো মালিকের বিরুদ্ধে একাধিক অভিযান চালান। ১১৮১ সালে তিনি খুসরো মালিকের কাছ থেকে কিছু অঞ্চল কেড়ে নেন এবং ১১৮৬ সালে তাকে পরাজিত করে লাহোর দখল করেন। খুসরো মালিককে বন্দী করে তার সাম্রাজ্যের সমাপ্তি টানা হয়। পাঞ্জাবের এই অঞ্চল দখলের মাধ্যমে ঘুরি সিন্ধু নদী থেকে শতদ্রু নদী পর্যন্ত শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন, যা তাকে দিল্লি ও আজমিরের শক্তিশালী রাজপুত রাজ্যগুলোর মুখোমুখি হওয়ার সুযোগ করে দেয়। প্রথম তরাইনের যুদ্ধ, চরম পরাজয় ১১৯১। ১১৯১ সালে মুহাম্মদ ঘুরিয়ের সামনে এসে দাঁড়ান উত্তর ভারতের সর্বশ্রেষ্ঠ রাজপুত শাসক পৃথ্বীরাজ চৌহান।
এই যুদ্ধ ইতিহাসে প্রথম তরাইনের যুদ্ধ নামে পরিচিত। ভাতিন্ডার দুর্গ দখল করার পর মুহাম্মদ ঘুরি রাজপুতদের মূল রাজ্যের দিকে এগিয়ে যান। থানেশ্বরের কাছে তরাইনের বিশাল প্রান্তরে দুই পক্ষের বিশাল সৈন্যদল মুখোমুখি হয়। পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে রাজপুতদের অশ্বারোহী বাহিনী অত্যন্ত শক্তিশালী ছিল। যুদ্ধে ঘুরি তার সৈন্যদের ছত্রভঙ্গ করতে সক্ষম হননি। যুদ্ধের এক পর্যায়ে রাজপুত সেনাপতি গোবিন্দ রায়ের বর্ষার আঘাতে মুহাম্মদ ঘুরি গুরুতর আহত হন এবং প্রায় বন্দী হওয়ার উপক্রম হয়। তার এক অনুগত সৈন্য তাকে ঘোড়ায় করে যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করে নিয়ে যায়। এটি ছিল ঘুরিয়ের সামরিক জীবনে দ্বিতীয় এবং সবচেয়ে অপমানজনক পরাজয়। দ্বিতীয় তরাইনের যুদ্ধ, ভারতের ভাগ্য নির্ধারণ 1192। প্রথম পরাজয়ের অপমানের প্রতিশোধ নিতে মুহাম্মদ ঘুরি পরের বছরেই প্রায় 1,20,000 সৈন্য নিয়ে তরাইনের প্রান্তরে ফিরে আসেন। এই যুদ্ধ ছিল ভারত উপমহাদেশের ইতিহাসের মোড় ঘোরানো এক ঘটনা। মুহাম্মদ ঘুরি এবার সম্পূর্ণ নতুন ও উন্নত কৌশল অবলম্বন করেন। তিনি রাজপুতদের মুখোমুখি যুদ্ধ এড়িয়ে যান। তার পরিকল্পনা ছিল রাজপুতদের ধৈর্যের পরীক্ষা নেওয়া এবং ঘোড়সওয়ার তীরন্দাজদের মাধ্যমে ক্রমাগত আক্রমণ করে তাদের শক্তি ক্ষয় করা। মিথ্যা পশ্চাদপসরণ বা ফ্ল্যাঙ্কিং মুভমেন্ট ছিল তার মূল অস্ত্র। ভোরের দিকে যখন রাজপুত সৈন্যরা বিশ্রামে ছিল, তখন ঘুরি তার সেরা রিজার্ভ সৈন্যদের নিয়ে চূড়ান্ত আক্রমণ করেন। অপ্রস্তুত ও ক্লান্ত রাজপুত বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। পৃথ্বীরাজ চৌহানকে বন্দী করা হয় এবং এই যুদ্ধের পর উত্তর ভারতের রাজনৈতিক মানচিত্র চিরতরে পাল্টে যায়। কনৌজের জয় ও সাম্রাজ্য প্রতিষ্ঠা, চন্দওয়ারের যুদ্ধ 1194। তরাইনের বিজয়ের পর ঘুরি তার মনোযোগ দেন কনৌজের শক্তিশালী গাহারওয়াল, গাহাদাভালা রাজবংশের শাসক জয়চন্দ্রের দিকে। কনৌজ ছিল সে সময়ের সবচেয়ে ধনী ও শক্তিশালী রাজ্যগুলোর একটি। 1194 সালে মুহাম্মদ ঘুরি এবং জয়চন্দ্রের মধ্যে চন্দওয়ারের যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে ঘুরি কৌশলগতভাবে জয়চন্দ্রকে পরাজিত করেন এবং তার সাম্রাজ্য দখল করেন। কিংবদন্তি আছে, জয়চন্দ্র যুদ্ধের সময় হাতির পিঠে থাকাকালীন একটি তীরে নিহত হন। এই বিজয়ের ফলে গঙ্গায়মুনা দোয়াব অঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি মুসলিমদের হাতে চলে আসে এবং দিল্লি সালতানাতের ভিত্তি সুদূরপ্রসারী হয়। এই অঞ্চলের দখল তার সাম্রাজ্যের অর্থনৈতিক শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেয়। কুতুবুদ্দিন আইবকের অধীনে সাম্রাজ্যের সম্প্রসারণ। মুহাম্মদ ঘুরি ভারতে সরাসরি শাসন না করে তার প্রধান সেনাপতি ও দাস কুতুবুদ্দিন আইবক এবং বখতিয়ার খলজিকে দায়িত্ব দিয়েছিলেন। এই সময়কালে সাম্রাজ্যের বিস্তার ছিল অভূতপূর্ব। মুহাম্মদ ঘুরি যখন মধ্য এশিয়ার সমস্যা নিয়ে ব্যস্ত ছিলেন, তখন আইবক ভারতের অবশিষ্ট রাজপুত রাজ্যগুলোকে কর দিতে বাধ্য করেন এবং রণথম্বোর, আজমির এবং উত্তর ভারতের অন্যান্য অঞ্চল দখল করেন। অন্যদিকে বখতিয়ার খলজি নামে আরেক অনুগত সেনাপতি দ্রুতগতিতে পূর্ব ভারতে প্রবেশ করেন। তিনি বিহারের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন এবং 1202-03 সালের দিকে বাংলার শাসক লক্ষণ সেনকে পরাজিত করে গৌড় ও নদিয়া দখল করেন। মুহাম্মদ ঘুরি এই বিশাল সাম্রাজ্যের মূল স্থপতি হলেও এর মাঠ পর্যায়ের কার্যকর বিস্তার ঘটেছিল তার এই দুই অনুগত সেনাপতির হাতে। 10 খোকারদের বিদ্রোহ ও শাহাদাত 1206। মুহাম্মদ ঘুরিয়ের জীবনের শেষ পর্বটি ছিল খোখর উপজাতির বিদ্রোহ দমনে নিয়োজিত। 1206 সালের দিকে তিনি খোকারদের দমন করে গজনি ফিরছিলেন। সিন্ধু নদের তীরে দামিয়াক, বর্তমানে পাকিস্তানের ঝিলাম জেলা নামক স্থানে তিনি যাত্রা বিরতি করেছিলেন। তার তাঁবুতে সেই রাতে কিছু খোকার বিদ্রোহী প্রবেশ করে। তারা ঘুমন্ত অবস্থায় মুহাম্মদ ঘুরিকে গুপ্ত হত্যা করে। এই ঘটনাটি দুটি মতভেদ রয়েছে। কিছু ঐতিহাসিকরা বলেছেন মাগরিবের নামাজের অবস্থায় উনাকে পিছন থেকে ছুরি আঘাত করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড ছিল ভারতে তার বিশাল সাম্রাজ্যের হঠাৎ সমাপ্তি। তার কোনো পুত্র সন্তান ছিল না। তার মৃত্যুর পর তার বিশ্বস্ত দাস সেনাপতিরা, যাদের মধ্যে কুতুবুদ্দিন আইবক অন্যতম, সাম্রাজ্যের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ নেন এবং ভারতে প্রতিষ্ঠিত হয় মামলুক বা দাস বংশ এর শাসন, যা আনুষ্ঠানিকভাবে দিল্লি সালতানাতের সূচনা করে। সুলতান শিহাবুদ্দিন মুহাম্মদ ঘুরিয়ের জীবন ছিল এক দীর্ঘ সংগ্রাম, যা পরাজয় থেকে শেখা এবং প্রতিপক্ষের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার সামরিক কৌশলে পূর্ণ ছিল। তার সামরিক শ্রেষ্ঠত্বের চূড়ান্ত প্রমাণ মেলে তরাইনের দ্বিতীয় যুদ্ধে। যদিও তার হাতেই ভারতে দিল্লি সালতানাতের সরাসরি সূচনা হয়নি, কিন্তু তিনি যে ভিত্তি তৈরি করে গিয়েছিলেন তার উপরই পরবর্তী 800 বছর ধরে মুসলিম শাসন টিকেছিল। আজকের আলোচনা থেকে আপনারা মুহাম্মদ ঘুরিয়ের সামরিক দক্ষতা ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানতে পারলেন। এই ধরনের ঐতিহাসিক বিশ্লেষণ আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে।
এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আরও এক সুলতানের ইতিহাস নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।